শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। ভবিষ্যতের বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই সেই বিষয়ে নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে কথা বলবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ রয়েছেন আমাদের সাথে। তিনি পুরো অনুষ্ঠান জুড়েই ভবিষ্যতের বাংলাদেশকে কীভাবে দেখতে চান এবং এই যে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আওয়ামী সরকারের যে পতন ঘটেছে, স্বৈরাচারের পতন ঘটেছে এবং এই 15 বছরের শাসন আমল নিয়ে নানা রকম আলোচনা আমরা যুক্ত করবার চেষ্টা করব জনাব সালাউদ্দিন আহমেদের সাথে। আমরা একটু প্রিয় দর্শক জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন, দেখেছেন, আপনারা প্রত্যেকে অনুভব করেছেন, আপনারা প্রত্যেকে এই বিষয়ে অনেক দুঃখবোধ বেদনা আপনাদের মধ্যে ছিল যে জনাব সালাউদ্দিন প্রায় 9 বছর পর দেশে ফিরে এসেছেন। সেই ঘটনাগুলো আপনাদের অনেকেই জানা আছে এবং আপনারা অনেকেই জানেন সেই বিষয়গুলোকে। সেই আলোচনায় আমরা যাব না। আমরা যেহেতু জনাব সালাউদ্দিন দেশে ফিরে এসেছেন, তিনি দেশের রাজনীতিতে একেবারেই সরাসরি সক্রিয় ভূমিকা যেভাবে আগেছিলেন সেভাবে অংশগ্রহণ করছেন, তার কাছ থেকে জানবার চেষ্টা করব এই গত 15 বছরের শাসন আমল নিয়ে এবং রাষ্ট্র সংস্কার 31 দফা যে বিএনপি তাদের কর্মসূচির মধ্যে উল্লেখ করেছে সেগুলো কথা বলব। আমি জনাব সালাউদ্দিন আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। এবং যেটি বলছিলাম যে 5ই আগস্ট ছাত্র জনতার যে বিক্ষোভের মুখে আমরা দেখেছি স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কনিষ্ঠ বংশ তারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে। তো যদি প্রথমেই আলোচনাটা করতে চাই যে বিগত শাসন আমলকে আপনি কীভাবে দেখেন এবং এই যে ছাত্র জনতার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আন্দোলনের মধ্যে দিয়ে এই যে বলা হচ্ছে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পাওয়া গেছে, সেটাকে আপনি মোটা দাগে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। অনেক বড় প্রশ্ন। বিগত অতীত ফেসিবাদকে আমরা কিভাবে দেখি, আমি শুধু কয়েকটি ডাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 2009 থেকে 2024 পর্যন্ত, ফেসিবাদের পতনের আগ পর্যন্ত, শুধু জুলাই আগস্টের গণবিপ্লবের আগের ঘটনাগুলো আমরা গুম খুনের শিকার হয়েছে আমাদের ডাটা অনুসারে বিভিন্ন জরিপের 684, প্রায় 700। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2693। পলিটিক্যাল ভায়োলেন্সে সরকারি বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2630 এবং জেলখানায় এবং বিভিন্ন কাস্টডিতে হত্যা করা হয়েছে 1048। এটা একটা সামান্য পরিসংখ্যান পতিত ফেসিবাদের সময়কার বাংলাদেশের চিত্র বোঝার জন্য। আমি নিজেও এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়ে 9 বছরের বেশি সময় আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমার সহকর্মীদের মধ্যে অনেকেই সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি বা এখনো পর্যন্ত তারা ট্রেসড হয় নাই, কোথায় আছে জানে না তাদের পরিবার। আর ইতিহাস এই ফেসিবাদকে কিভাবে দেখবে? ইতিহাস বিচার করে বিভিন্নভাবে। যেমন 1975 সালের বাকশাল প্রবর্তনের পরে আওয়ামী লীগকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য যতদিন পৃথিবী থাকবে, পৃথিবীর ইতিহাস থাকবে, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাকশালের জন্য তাদেরকে চিত্রায়িত হতে হবে। 74-এর দুর্ভিক্ষ সৃষ্টির জন্য তাদেরকে দায়ী থাকতে হবে এবং বিচার ব্যবস্থার সর্বনাশ করার জন্য সেই বাকশালের সময় থেকে এই পর্যন্ত যা কিছু আওয়ামী এবং বাকশালী রেজিম করেছে সেটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। জনতার বিচার একরকম। জনতা, আগামী প্রজন্ম এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস যতদিন মানুষ জানবে, আওয়ামী লীগকে ফেসিবাদের জন্মদাতা এবং ধারক বাহক হিসেবে জানবে, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক হিসাবে জানবে। এটা জনতার বিচার। প্রকৃত বিচারে জাতীয় এবং আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিকভাবে আপনি জানেন
নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা, অগাস্টো পিনোচেটের কথা, এবং স্বৈরশাসক হিসেবে আপনি নরিয়াগার কথাও বলতেন। তাদের বিচার হয়েছে। পৃথিবীর নিকৃষ্টতম বিচার, নিকৃষ্টতম স্বৈরশাসকদের বিচার আন্তর্জাতিক আদালত সমূহ হয়েছে। নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা আপনারা জানেন। আপনারা হয়তো সামনে দেখতে পাবেন এই পতিত ফেসিবাদ এবং তাদের দোসর হাসিনা এবং তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হবে। কিন্তু মিস্টার সালাউদ্দিন, যে কথাগুলো আপনি বলছেন সেগুলো তো একেবারেই পরিষ্কার মানুষের কাছে। বিগত 15 বছরে যে শাসনামল, বিচার বৈধ হত্যাকাণ্ড, গুম খুন, বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোগুলোকে ভেঙে দেওয়া, প্রশাসনকে ভেঙে দেওয়া, আমরা দেখেছি যে বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া, সিভিল প্রশাসনে আমরা দেখেছি ভেঙে দেওয়া, সব কিছুই কিন্তু আপনারা যেটা বলছেন বা আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, সবই সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে বিচার হবে, কিন্তু বিচার করবার যে প্রক্রিয়া সেটি কি অগ্রসর হচ্ছে? সেটি কি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? কারণ যাদেরকে নিয়ে বিচার করবার কথা তাদের তো অনেককেই এখন পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বা অনেকে পালিয়ে গিয়েছে। তাহলে কি হবে এর ভবিষ্যৎ? হ্যাঁ, এখন যাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর কথা, যারা ফেসিবাদের দূষর শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে, অগণতান্ত্রিক এবং ম্যান্ডেটহীন শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যারা সহায়তা করেছে বিভিন্নভাবে, তাদের অনেকেই এখন ধোঁয়াছোঁয়ার বাইরে, অনেকেই পলাতক। গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে হাতে গোনা 2-1 গ্রেফতার হয়েছে। তাদেরকেও কিন্তু সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যেমন জেনারেল জিয়াউল হাসান শুনেছি গ্রেফতার হয়েছে, রিমান্ডও এনেছে শুনেছি। আজ পর্যন্ত একটিও স্বীকারোক্তিমূলক কোনো বিষয় আমরা জানতে পারিনি, জাতি জানি না। তাহলে কি দেশে কোনো গুম খুন হয়নি? দেশে কি আয়নাগর ছিল না? দেশে কি বিভিন্ন গোয়েন্দা সংস্থার অধীনে এই সমস্ত গুপ্ত কুঠুরিগুলো ছিল না, যেখানে আমাদেরকে রাখা হয়েছিল? সুতরাং এখনো পর্যন্ত আমি মনে করি যে তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় আনা হচ্ছে না, বা সঠিকভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না, ইনভেস্টিগেশন করা হচ্ছে না। তবে আশা করি তারা কেউই আইনের নাগালের বাইরে থাকবে না। দে মাস্ট বি ব্রট টু জাস্টিস। সারাদিন আমরা, আপনি বলছিলেন যে বিশেষ এক ব্যক্তির কথা, জিয়াউল হাসান, আমরা তার নানা রকম যে অন্যায় দুষ্কর্ম সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং দীর্ঘ 15 বছরের শাসন আমলে অনেক গুম খুনের সাথে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এবং আপনিও বলছিলেন যে তাকে হয়তো বা আদালতে হাজির করা হয়েছে, কিন্তু তার স্বীকারোক্তিমূলক কোনো রকম জবানবন্দি এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই যে বিগত সময় আমরা দেখেছি যে সরকারের, বিশেষ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে একটু বিতর্কিত করবার জন্য এবং তাদেরকে নিয়ে নানা রকমভাবে মিশ্র পত্রিকা তৈরি করবার জন্য গোয়েন্দা সংস্থাকে যে ব্যবহার করা হয়েছে, দিনের ভোট রাতে দিয়ে দেওয়া হয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে, এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিন্তু করানো হয়েছে। এই গোয়েন্দা সংস্থার তৎকালীন সময়কার যে স্বৈরাচার পতনের কথা বলছেন, সেই সময়কার গোয়েন্দা সংস্থা নিয়ে আপনার বিশ্লেষণ কি? এটা সমগ্র জাতি জানে যে একটা ফেসিবাদ যখন কায়েম হয়, বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে, ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করে তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে যেতে চায় দীর্ঘ সময়। সেটাই হয়েছে বাংলাদেশে। এখানে যে সমস্ত গোয়েন্দা সংস্থার কথা আপনি বলছেন, আপনি শুধু হয়তো ডিজিএফআইয়ের কথা বলবেন, কিন্তু এই গোয়েন্দা সংস্থা র্যাবের কার্যক্রম কি ছিল? তারাও এগুলোর মধ্যে জড়িত ছিল। ডিবি জড়িত ছিল, পুলিশ জড়িত ছিল, কতগুলো গোয়েন্দা সংস্থা জড়িত ছিল সেটা একমাত্র পরবর্তী তদন্তকালে বেরোবে আমি ধারণা করি। তবে দাবি হচ্ছে, যে জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে, তাদের দাবি হচ্ছে বাংলাদেশে আর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। তাদের দাবি হচ্ছে কোনো লোক গুম হবে না এবং কোনো রকমের অন্যায় আটক হবে না, এবং আইনের শাসনের জন্যেই আমাদের
এত শহীদের রক্ত দিতে হয়েছে। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বিজয় দিবস পেয়েছি, বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি করদ রাজ্য থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে সেই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, আমাকে পরিপূর্ণভাবে আমাদেরকে একটি গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যেতে হবে এবং জনগণের মালিকানা রাষ্ট্রের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। সেটার জন্য অনেক সংস্কার প্রয়োজন আছে, মানলাম, কিন্তু নির্বাচন সম্পর্কিত যে সমস্ত সংস্কার, আমি ওই প্রসঙ্গে আসবো। এখানে আরেকটু আলোচনা করে নিতে চাই। নিশ্চয়ই যে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের কাছে কিন্তু এখন জনগণ চায় যে প্রত্যাশিতভাবে তারা ক্ষমতায় আসবেন, সেটা চায়। একটি প্রসঙ্গে একটু আমি তুলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে বিচার ব্যবস্থা নিয়ে, বিচারহীনতার সংস্কৃতির কথা বলেছেন। এই যে আমাদের যে বিচার ব্যবস্থা যে সংস্কারের কথা বা জুডিশিয়ারি রিফর্মের কথা বলা হচ্ছে, আজকে বিচারক কারা হচ্ছেন? আজকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত যারা সরকারি ফরমায়েশে রায় দিয়েছেন, তারা দিনের পর দিন দেখা গিয়েছে বিভিন্ন সুবিধা পেয়েছে, প্রমোশন পেয়েছে, বাড়ি গাড়ি অতিরিক্ত সুবিধা পেয়েছে। কিন্তু আবার এমনও ঘটনা দেখেছি যিনি নির্মোহ রায় দিয়েছেন, সেই নির্মোহ রায় দেওয়া একজন বিচারককে দেশ থেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এই যে বিচার ব্যবস্থার রিফর্মটাকে আপনি কীভাবে দেখেন? এটা একটি বিশাল প্রশ্ন, একটু সময় দিতে হবে। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। যে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয় এবং জনগণের সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে যে বিচার বিভাগের কাছে আশ্রয় পায় না, সেই দেশে গণতন্ত্র টিকে থাকে না। প্রকৃতপক্ষে বাংলাদেশে বিগত 15-16 বছর যাবৎ সেই বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে এবং সেই বিচার বিভাগকে ব্যবহার করেই এই ফেসিবাদ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, সমস্ত জায়গায় দলীয়করণ করেছে, চিফ জাস্টিস থেকে শুরু করে সর্বত্র বিচার বিভাগের এই পরিস্থিতি করেছে। আপনারা জানেন যে একজন প্রধান বিচারপতিকেও বন্দুকের নলের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তারও অনেক বিতর্কিত কর্মকাণ্ড ছিল, আমি সেদিকে যাব না। তো জুডিশিয়ারির ব্যাপারে যেটা আপনি বললেন যে এই বিচার বিভাগকে আইন বিভাগের নিয়ন্ত্রণাধীন নিয়ে যাওয়া হয়েছে, এটা বলে একটু ইংরেজিতে বললে ভালো হতো। জুডিশিয়ারিটাকে লেজিসলেচারের অধীনে, পার্লামেন্টের অধীনে নিয়ে যাওয়া হলো। অথচ পৃথিবীখ্যাত সেপারেশন অফ জুডিশিয়ারি পাওয়ার থিওরির অধীনে একটা হারমোনিয়াস কোঅপারেশন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট থাকা জরুরি এবং প্রত্যেক অঙ্গই স্বাধীন, জুডিশিয়ারি, লেজিসলেচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ। সেই ক্ষেত্রে জুডিশিয়ারিকে প্লেস করা হলো 16th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের কাছে, যে পার্লামেন্ট উইল ডিসাইড যে তার মিসকন্ডাক্ট হলে, অন্যান্য বিষয় হলে যে একজন জুডিশিয়ারি জাজেস হাইকোর্টের কীভাবে রিমুভ হবে ইত্যাদি। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 5th অ্যামেন্ডমেন্টে 1979-এ প্রবর্তন করা হয়েছিল কনস্টিটিউশনে, যেখানে চিফ জাস্টিস এবং টু ইমিডিয়েট সিনিয়র, টু অ্যাপিলেট ডিভিশনের 2টা সিনিয়র মেম্বার জাস্টিস, তাদের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে এবং সুপ্রিম কোর্টের জাজদের, হাইকোর্ট ডিভিশনের জাজদের সমস্ত কন্ডাক্ট রুলস এগুলো পরিচালিত হবে, প্রেসিডেন্ট হবে সর্বোচ্চ অথরিটি। সেটা বাতিল করা হলো এবং জুডিশিয়ারির এমন অবস্থা করা হলো যে আর্টিকেল 96-এর যেটা পরিবর্তন আনা হলো 16th অ্যামেন্ডমেন্টে, যে জুডিশিয়ারির কে একরকম অধীনস্থ করা হলো পার্লামেন্টে। তাহলে রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জুডিশিয়ারিকে পার্লামেন্টের অধীনস্থ করা হলো। ইনফ্যাক্ট পার্লামেন্টের লিডার হচ্ছে শাসক দলের নেতা। আর আর্টিকেল 116 অফ দি কনস্টিটিউশন, যেটা অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ যেটা সুপ্রিম কোর্টের হাতে থাকার কথা, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ল মিনিস্ট্রি হয়ে প্রেসিডেন্টের কাছে নেওয়া হলো এবং প্রেসিডেন্ট এই সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছাড়া কাজ করতে পারেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। এখন জুডিশিয়ারিকে যে অবস্থায় নেওয়া হয়েছে, আমরা চেয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট একটা সেক্রেটারিয়েট আন্ডার দি সুপ্রিম কোর্ট থাকবে, সেটা হলো না। এবং জাজেস রিক্রুটমেন্ট আইন অ্যাক্ট অথবা রুলস যেটা থাকার কথা, সেটা একবার হয়েছিল, সম্ভবত ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব একবার করেছেন, কয়েকজনকে নিয়োগ দিয়েছেন, সম্ভবত সেটা বাতিল করা হলো। তো সুতরাং দলীয়করণ করা হয়েছে চূড়ান্তভাবে। আমরা দেখেছি যে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড হলার সমস্ত বিচার বিভাগের
অনেক জাজেসরা এখন বসে আছেন, অবশ্য খুব বেশি দিন থাকতে পারবেন না, তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যারা এখানে দলবাজি করেছে, তাদের দলীয় পরিচয়ে জুডিশিয়ারিটাকে শেষ করে দিয়েছে। তো এখন সুপ্রিম কোর্টকে যদি প্রধান বিচারপতিকে জুডিশিয়ারির হেড হিসাবে আপনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট না করতে দেন এবং দেশে যদি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত না হয়, তাহলে পরে মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগের কাছে কোনো আশ্রয় পাবে না। তো সেই জন্য আরও একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্ট না থাকলে যা হয়, পিপলস ম্যান্ডেট না নিয়ে, জনগণের রায় নিয়ে যদি কোনো সরকার থাকে, তারা সব সময় আগে বিচার বিভাগকে কুক্ষিগত করে, যাতে তাদের মধ্য দিয়ে তাদের অবৈধ শাসন ক্ষমতা দীর্ঘায়িত করা যায়। তো সেই জন্য এটা রিলেট করে যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে, এবং সেই জন্য প্রধানতম অঙ্গ হিসাবে শুধু ইলেকশন কমিশনই যথেষ্ট নয়। কনস্টিটিউশন অনুসারে কিন্তু ইলেকশন কমিশন অনেকটা স্বাধীন, কিন্তু যখন একটা ফেসিবাদ টাইপের গভর্নমেন্ট থাকে, একটা স্বৈরশাসক থাকে, তখন ইলেকশন কমিশন কাজ করতে পারে না স্বাধীনভাবে, তখন প্রশাসন পুলিশ বিভাগ কাজ করতে পারে না স্বাধীনভাবে। তো সুতরাং আমাদের দুইটা জিনিস সাইমultaneously দরকার, একটা হচ্ছে স্বাধীন ইলেকশন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, এবং নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী নামে হোক, কেয়ারটেকার নামে হোক, তত্ত্বাবধায়ক নামে হোক, একটি সরকার যারা শুধু নির্বাচন পরিচালনা করবে। কারণ এই দেশের ইতিহাসে দেখা গেছে আমরা ইলেক্টেড গভর্নমেন্ট পরবর্তীতে পুনরায় ইলেক্টেড হওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো সুতরাং নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা প্রবর্তন করেছিলাম 1996-এ, সেই ব্যবস্থাটা বহাল রাখার জন্য আমাদের দীর্ঘকালীন সংগ্রাম ছিল। সালাউদ্দিন, আপনি আপনাদের 31 দফা কিন্তু যারা পড়েছেন তারা কিন্তু পূর্ণাঙ্গটা চিত্র দেখতে পেয়েছে। সেখানে আসলে এই রাষ্ট্র মেরামত যেটা বলা হচ্ছিল, পরবর্তী কার্যক্রম কি হবে, বলা হচ্ছে পরপর দুবার কেউ ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতা বা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি একটা বিষয়, আপনি যেহেতু বলছিলেন, এটি কিন্তু এখন একেবারে বেদবাক্যর মতো, আমরা প্রত্যেকেই কিন্তু গণমাধ্যমে নানা রকম চিত্র দেখতে পাচ্ছি। আমরা যেমন গুম খুনের চিত্র দেখতে পাচ্ছি, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা সেটাও দেখতে পাচ্ছি, জুডিশিয়ারি কিলিং যেটি সেটাও আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে যারা ছাত্রলীগের রাজনীতি করতো তারা কিন্তু বিচারকের আসনে, বিচারপতির আসনে তারা বসে আছেন, কিন্তু আমরা এমনও তো দু একজন বিচারপতির নাম দেখেছি, তাদের মধ্যে একজন কারাগারে আবদ্ধ আছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়েও কিন্তু বাংলাদেশে তারা বিচার কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা শপথ গ্রহণ করতে পারেন তারা কি ডুয়েল সিটিজেন হয়ে কি করতে পারেন কিনা, তাদের বিচার কার্যগুলো কিভাবে হবে, সেই জায়গাটা কীভাবে বিশ্লেষণ করবেন? শুধু ছাত্রলীগের রাজনীতি করেছে বলে বিচারপতি হয়েছে, কিন্তু এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা বড় বড় অনেক কথা বললো, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও নানা রকমভাবে কটূক্তি করেছেন, এনাদের সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? এটা তো ব্যক্তি পর্যায়ে চলে গেল। আপনি মিন করেছেন বোধহয় শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা, বা আপনি হয়তো মিন করেছেন এনায়েতুর রহিমের কথা, যিনি বলেছেন যে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ, বিচারক হয়ে। তো তাদের ব্যাকগ্রাউন্ড কি আপনারা জানেন। আমি ব্যক্তি পর্যায়ে আসলে সমালোচনাটা নিজে পছন্দ করি না, করতে চাইও না। এখন কেউ যদি ছাত্রলীগের রাজনীতির মধ্যে কেন্দ্রীয় সভাপতি থাকেন, সেক্রেটারি থাকেন, পরবর্তীকালে এসে যদি তারা প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন এবং ওখানে বসে তারা ছাত্রলীগের মতোই আচরণ করেন, বড়ই দুর্ভাগ্যজনক যেগুলো হয়েছে আর কি বিভিন্ন ব্রাঞ্চে। আর কোনো আরেকজন জাস্টিসের কথা বললেন, আমি নাম আর পুনরুল্লেখ করতে চাই না, এটা ইনসেনিটি আছে অনেকটা। তারা বিচার ব্যবস্থাকে কিভাবে নষ্ট করেছে সেটার নজির তো আছেই জাতির সামনে। আমি যে কথাগুলো আপনি জিজ্ঞেস করেছেন 31 দফা সম্পর্কে, আমি আপনার জন্য একটা বইও নিয়ে এসেছি। 31 দফা আমরা যেটা প্রিন্ট করেছি এটাই আমি দেখছিলাম। আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হবে, আসলে এটার উপরেই কথা বলতে চেয়েছিলাম আজকে। সেটা 2022 সনে একবার আমাদের দলের পক্ষ থেকে সেমিনার করে পাবলিক করা হয়েছিল 27 দফা। তখন বলা হয়েছিল যে এই 27 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা দিয়েছিলেন, ওয়েস্ট এন্ড হোটেলে সম্ভবত সেমিনারটা হয়েছে।
এবং ওখানে ওপেন রাখা হয়েছিল যে আমরা স্টেক হোল্ডার, বিশিষ্টজন এবং বুদ্ধিজীবী সমাজের সর্বস্তরের মানুষের পরামর্শ এই বিষয়ে যা থাকবে যেটু গ্রহণযোগ্য আমরা গ্রহণ করব, সেটা পরবর্তীতে আমরা সংশোধন করব। অ্যাকর্ডিংলি 2023 সালে 13ই জুলাই এটা জনসভার মধ্য দিয়ে আমাদের এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করি, জাতির সামনে উপস্থাপন করি। তার মধ্যে প্রথম ছিল আর কি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নাম দিয়ে সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। তার মধ্যে আমরা বলেছিলাম যে ফেসিবাদী শেখ হাসিনা সরকারকে হটানোর গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শরিক দল আমাদের সাথে আন্দোলনে শরিক ছিলেন, যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন, যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের সাথে ছিলেন, তাদেরকে নিয়েই পরবর্তী একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যখনই হবে, তখনকার সময়ে নির্বাচন পরবর্তী একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা হলে সেই সরকার এই দফাগুলো, 31 দফা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। তার মধ্যে 1 নাম্বার ছিল যে যেহেতু এই সংবিধানকে আওয়ামী লীগ একদম কেটে ছেটে তাদের আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করার মতো অবস্থা করেছিল, সেই জন্য এটার ব্যাপক একটা গণতান্ত্রিক সংস্কার জনগণের অভিপ্রায় অনুসারে করা হবে। সেই জন্য সংবিধান সংস্কার কমিশন আমরা গঠন করব। এখন সেই সংবিধান সংস্কারের মধ্যে আমরা মোটা দাগে যা যা চাই সেটার কিছু এখানে উল্লেখ 31 দফায় আছে, বাট বিস্তারিত কাজগুলো এখন করতে হবে আমাদের। এবং এই কমিটমেন্টটা আমাদের ছিল, জাতির কাছে এই অঙ্গীকারটা ছিল, যদি আমরা জনগণ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাতে চায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তখন আমরা এগুলো বাস্তবায়ন করব। অনেকটা ইলেকশন ম্যানিফেস্টোর মতো। সেইটার মধ্যে যেমন আমরা উল্লেখ করেছি যে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না, এই বিধান রাখবো। এবং দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষের একটা পার্লামেন্টের ব্যবস্থা করবো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। সেটা ওই বিভিন্ন দেশে যেমন সিনেট টাইপের আছে আর কি, উচ্চ কক্ষ। তারা সমাজের বিভিন্ন বিষয়ে জ্ঞান সম্পন্ন বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণী পেশায় প্রজ্ঞাবান লোক, তাদের মধ্য থেকে নেওয়া হবে। এবং এটাতে সংসদীয় ব্যবস্থায় আরও বেশি আমরা এনরিচড হব আমাদের আইন প্রণয়ন কাজে এবং বিভিন্ন কাজে। আমাদের এখানে উল্লেখ ছিল যে আমরা যেমন ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করা হবে। যেহেতু আমরা একটা পার্লামেন্টারি টাইপ অফ মানে একনায়কতন্ত্র চাই না, আমরা চাই যে বাংলাদেশে একটি ব্যালেন্সড গভর্নমেন্ট হবে যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে, সেই রকম একটি ভারসাম্যপূর্ণ ক্ষমতার। জি মিস্টার সরদার, আমি একটু ছোট বিরতিতে যেতে চাই। আমরা একটা ব্যালেন্সড গভর্নমেন্টের কথা শুনতে পেলাম এবং আপনি যেটা বললেন যাতে ক্ষমতা ভারসাম্যহীন হয়ে না পড়ে, এবং 31 দফার মধ্যে যে আপনাদের নানা রকম প্রতিশ্রুতি আছে একটা নির্বাচনী ম্যানিফেস্টোর মতো, সেটি আপনারা পাবলিক করেছেন, সেটিও কিন্তু শুনলাম। আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর কিন্তু একই আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কাছ থেকে তার নির্মোহ কথাগুলো, যে কথাগুলোর মধ্যে বিশেষ করে আলোচনা উঠে এসেছে গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে এই দেশ যে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই স্বাদসহ নানা রকমভাবে মানুষের প্রতি জুলুম, নির্যাতন এবং যে গুম, খুন, হত্যা সহ বিচার বহিত হত্যাকাণ্ড সহ সকল কিছু আপনারা শুনছিলেন। আমরা আবারও ফিরে আসবো একই অতিথির সাথে ছোট্ট একটা বিরতির পর। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা 31 দফা নিয়ে কথা বলছিলাম, সেই দফাগুলোর মধ্যে আসলে এক এক করে অনেক কিছু বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন জনাব সালাউদ্দিন আপনি, এবং সেগুলো আমরা শুনবো। তবে একটা বিষয় বিরতির মধ্যে আমার মনে পড়লো, সেটি হচ্ছে এই ফেসিবাদের সর্বশেষ যে ছবলটি, সেই ছবলটা কি বলা হচ্ছে জুলাই হত্যাকাণ্ড। এই জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যে হত্যাকাণ্ড হলো, কত ছাত্র জনতা মারা গেল, নানা শ্রেণী পেশার মানুষ মারা গেল, রিক্সা চালক, মুদি দোকানদার থেকে আরম্ভ করে শ্রমজীবী, কর্মজীবী, ছাত্র মারা গেল, অনেকে অন্ধ হয়ে গেল, চিকিৎসা রয়েছে। সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? খুবই মর্মান্তিক। 21 শতাব্দীতে সেরকম যে সময়টা গিয়েছে তার মধ্যে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, এবং বেশি আশা করি যেন এই শতাব্দীতে সেরকম কোনো গণহত্যা, হত্যাকাণ্ডের শিকার পৃথিবীর কোনো জায়গায় কোনো দেশ না হয়। যে দেশে
হেলিকপ্টার গানশিপ থেকে নিরীহ জনগণের উপরে গুলি করা হয় এবং শিশু থেকে নারী থেকে সবাইকে ঘরের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হয়, সেই রকম ঘটনা আধুনিক জামানার ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি আজকে মানব জীবনের একটা রিপোর্টে দেখলাম যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে গণবিপ্লবে 1423 জনের মতো শহীদ হয়েছে, হয়তো এ সংখ্যা আরও বাড়তে পারে আজকেরই রিপোর্ট, এবং 22,000-এর বেশি মানুষ আহত হয়েছে, তার মধ্যে কয়েকশো অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, এবং শতাধিক 2 চোখ অন্ধ হয়ে গেছে, 1 চোখ অন্ধ হয়েছে, এরকম কয়েকশো। এগুলো এত হৃদয় বিদারক, এত মর্মান্তিক যে একজন স্বৈরশাসক, একজন ফেসিবাদের ধারক রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য নিজের দেশের জনগণের উপরে এইভাবে বর্বরতম গণহত্যা চালাতে পারে। কয়েকদিন আগের রিপোর্ট অনুসারে দেখেছিলাম এই শহীদের সংখ্যা 875 জন, কিন্তু এই আজকের মানব জীবনের রিপোর্ট থেকে এটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এমন অনেক পরিসংখ্যান পাওয়া গেছে যে পোস্টমর্টম তো করাই নাই এবং গণকবর দেয়া হয়েছে, এবং বহু কবর এখনো ডিটেক্ট হওয়া বাকি আছে। কিছু কিছু ঘটনা তো আপনারা শুনেছেন, এবং অ্যারেস্টও হয়েছে রীতিমতো একজন কাফি নামে এডিশনাল এসপি অথবা যে লাশ পুড়িয়ে দিয়েছে গাড়ির উপরে তুলে স্তূপ করে, লাশের স্তূপ গাড়িতে রেখে লাশ পুড়িয়ে দিয়েছে। এগুলো এই বিংশ শতাব্দীতে যেখানে আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস বডিজগুলো এত সোচ্চার, সেই সময় কল্পনা করা যায় আমরা কোন দেশে বাস করছিলাম। তো সুতরাং এখনকার শহীদের রক্তের দাবি বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতাটা যেন আমরা ভোগ করতে পারি, প্রকৃত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র যেন আমরা বিনির্মাণ করতে পারি, স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ভিত্তি, তার উপর দাঁড়িয়ে যেন আমরা নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব যদি এইবার আমরা ব্যর্থ হই। নিশ্চয়ই আপনার মোটা থেকে যে কথাগুলি বলেন এগুলো অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী, এবং এত লোক নিহত হওয়া, আহত হওয়া, অন্ধ হয়ে যাওয়া, অঙ্গহানি হওয়া, এবং যে বিভৎস ঘটনাটি বললেন সেটি হচ্ছে যে লাশ পুড়িয়ে দেওয়া এবং পোস্টমর্টমবিহীন কবর দেওয়ার যে কথা, সে তার সঙ্গে যোগ করতে চাই অনেকে তার প্রিয়জনের সে লাশটাকে গোসলও করাতে পারেনি, সেখানেও বাধা দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনাগুলো আসলে আরও বেশি করে আস্তে আস্তে যখন সময় আরও বাড়বে আমরা জানতে পারব। আমরা এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলছিলেন, আপনি 31 দফার কথা নিশ্চয়ই আবারও ফিরে আসবেন সে কথার মধ্যে, কিন্তু আমরা দেখেন এই যে বিগত সময়ে আমরা যদি পাবলিক সার্ভিস কমিশনের কথা যদি একটু আলোচনায় আসি, প্রশ্নপত্র ফাঁস হয়নি এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়েই কিন্তু আমরা এদের চাকরি পেয়েছি। ভিন্ন মতের অভিযোগে অনেক কর্মকর্তা যারা পাবলিক সার্ভিস কমিশনে হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তারাও কিন্তু চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি। এই যে পাবলিক সার্ভিস কমিশনের সার্বিক অবস্থা, যারা ছিলেন তারাই কি আছেন কিনা, বা ভবিষ্যতে কী হবে, রাজনৈতিক পরিচয়ে একজন মেধাবী শিক্ষার্থী তার চাকরি পাবে না, এই জায়গাটা একটা হতাশা সৃষ্টি করে। আপনার বিশ্লেষণ কি? মৌলিক প্রশ্ন, একটি জাতিকে মেধাশূন্য করার জন্য শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া এবং মেধাহীন এবং দুর্বল চরিত্রের লোকজনদেরকে সরকারি বিভিন্ন চাকরিতে পদায়ন করা, এর মধ্য দিয়ে সেই রাষ্ট্র পঙ্গু করে দেওয়া যায়, সেই জাতিকে পঙ্গু করে দেওয়া যায়। অ্যাটম বোম মারার কোনো প্রয়োজন হয় না। সেটাই আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায়। যারা যোগ্য তাদেরকে শিক্ষক হতে দেয়া হয়নি, যারা দলের নেতাকর্মী অযোগ্য হলেও তাদেরকে শিক্ষকতায় নিয়োজিত করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা শেষ। পাবলিক সার্ভিস কমিশনে দলীয় লেজুর ভিত্তিকারী কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে এই জন্য যে 56% কোটার মধ্যে তো আওয়ামী এবং তার বসংবদ লোকজনদেরকে চাকরি দেওয়া হবে, এর বাইরে যেটুকুন ছিল 44% মেধা, তাদেরও একদম বংশের পরিচয় পর্যন্ত তালাশ করে পুলিশ রিপোর্ট নিয়ে যদি তাদের দলের অনুসারী না হয় তাদেরকে আর পদায়ন করা হয়নি।
মেরিট লিস্টে টিকলেই যে সে চাকরি পাবে এরকম কোনো গ্যারান্টি ছিল না। তো সুতরাং সেই পাবলিক সার্ভিস কমিশন এখনও যারা বহাল আছে, বসে আছে, আমি বলবো যে অত্যন্ত নির্লজ্জভাবে তারা বেহায়ার মতো বসে আছে। তা আমরা অবশ্য খুব শিগগিরই আমাদের কর্মসূচি ঘোষণা করব যে পাবলিক সার্ভিস কমিশনের যারাই ফেসিবাদের দোসররা বসে আছে তারা যেন অতি শিগগির বিদায় হয়। যদি সসম্মানে তারা বিদায় না হন তাহলে পরে আইনানুগভাবেও কিছু করা হবে এবং রাজনৈতিকভাবেও আমরা পদক্ষেপ নেব। কারণ তারাই ফেসিবাদের দোসর, তারাই জাতিকে মেধাহীন করার জন্য নিয়োজিত ছিল। এবং প্রশাসনিক কাঠামোকে যেভাবে ভেঙে দিয়েছে, রাজনৈতিক পরিচয় পরিচিত না হলে সে কিন্তু যত মেধাই থাকুক না কেন সে কিন্তু চাকরিতে যোগদান করতে পারতো না, সেটা সর্বক্ষেত্রে আমরা দেখেছি। আমরা আসলে এত অল্প সময় আপনাকে আমি ইন্টারফেয়ার করি, আপনি বলছিলেন নিয়োগের কথা, জি, কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত এখনো যারা সচিব এবং সিনিয়র সচিব ফেসিবাদের সময়কার নিয়োগকৃত বসে আছে, তারা এই সরকারকে পদে পদে বাধাগ্রস্ত করছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে আমরা আবেদন জানিয়েছিলাম যে যদি আপনি কার্যকরভাবে সরকার চালাতে চান তাহলে ফেসিবাদের নিয়োগকৃত প্রশাসনের সর্বস্তরে এই সমস্ত লোকজনগুলোকে আপনাকে অপসারণ করতে হবে। তারা পতিত ফেসিবাদের এজেন্ডাই বাস্তবায়ন করছে এবং সমস্ত জায়গায় পদায়ন প্রমোশন সমস্ত জায়গায় দেখা গেছে প্রশাসন সর্বক্ষেত্রে চূড়ান্ত দলীয়করণ করা হয়েছে। আমরা তো পাবলিক সার্ভিস কমিশনের কথা বললাম নিয়োগের বিষয়ে, কিন্তু যারা চাকরিতে ছিল নিয়োগকৃত তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু সেক্রেটারি পর্যন্ত সর্বক্ষেত্রে এই কথা না। সেখানে দুঃখবোধ হয়, আমি নিজে, আমার অনেক বন্ধু ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে, তারা রিটায়ারমেন্টের অপেক্ষা ছিলেন, মানে রাখে আল্লাহ মারেকে এখন তারা পদায়িত হচ্ছেন। এবং যদি দলদাস না হতো তাহলে কিন্তু তার সেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পরে কিন্তু বা ডেপুটি সেক্রেটারি হওয়ার পরে তার কিন্তু ভাগ্যে আর কোনো পরিবর্তন আসতো না। সে কারণে আপনি যেটা বলছিলেন যে এখন যারা এই প্রশাসনিক কাঠামোর মধ্যে আছে সেখানেও সংস্কার দরকার। সংস্কার বলতে আপনি বোঝাচ্ছেন যে নতুনভাবে সাজানো দরকার। সংস্কার মানে অনেকেই হয়তো মনে করছে যে হয়তো একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসালাম, এটা হচ্ছে নিয়োগ বদলি বা প্রশাসনে শুধু রদবদল, এটা সংস্কার নয়। সংস্কার এমনভাবে করতে হবে যে প্রশাসনিক সংস্কার কমিশন এই সরকার যাকে দিয়ে করেছেন উনি অত্যন্ত একজন অভিজ্ঞ মানুষ, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সিভিল সার্ভিসে আমার অনেক সিনিয়র ছিলেন উনি, আমি একসময় সিভিল সার্ভিসে ছিলাম, জনাব আব্দুল মহিদ চৌধুরী। আমি বিশ্বাস করি উনি একটি গ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য কার্যকর প্রশাসনিক সংস্কার রিপোর্ট দিতে পারবেন। যে রিকমেন্ডেশনসগুলো বাস্তবায়ন হলে হয়তো নিয়োগ, পদোন্নতি, বদলি সর্বক্ষেত্রে একটা স্ক্রুটিনি হবে এবং মেধাভিত্তিক একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে উপযুক্ত জায়গায় অফিসাররা পদায়ন হবে, সেটা আমি বিশ্বাস করি। কিছু সংস্কার এমন হবে যে যেন সব সরকার সামনে যারাই আসবে তারা মানতে বাধ্য হয়, দলীয়করণের জন্য কোনো সুযোগ না থাকে। এটা প্রশাসনিক সংস্কারের বিষয়। জুডিশিয়াল সংস্কারের কথা তো আগেই বলেছি, একই কথা পুলিশ রিফরমেশনের ক্ষেত্রেও আমার প্রযোজ্য। এখন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে বা ইলেকশন কমিশনের নিয়োগের ক্ষেত্রে আমরা হয়তো আরও একটু পরে কথা বলবো। যেখানে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে আইনটা এমনভাবে আমাদের সংস্কার করতে হবে যাতে উপযুক্ত লোকের পদায়ন হবে, যেখানে দলীয়করণের কোনো সুযোগ থাকবে না। এবং তারা যেহেতু বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশনে কমিটিতে এই সাংবিধানিক কমিটির প্রধান হিসেবে কাজ করেন, যেমন পিএসসির চেয়ারম্যান, তারপরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই সমস্ত পোস্টগুলো ইলেকশন বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিনিধিত্ব করে, তারা যেন সেই স্তরের লোক হয়। এখন রিক্রুটমেন্ট পলিসি বা সার্চ কমিটি যেটা করা হয়, অনুসন্ধান কমিটি যেটা করা হয়, তাদের মধ্য দিয়ে যাতে উপযুক্ত লোক আসে সেই ব্যবস্থার জন্য আইনি সংস্কার দরকার হবে সেগুলো। জি, আপনি খানিক আগে সংবিধানের কথা বলছেন, কাটাছেঁড়া করে সংবিধানকে এমন অবস্থা করেছে যে ক্ষমতায় থাকবার জন্য সর্বোচ্চ রকমভাবে যা করা দরকার সবই কিন্তু করে গিয়েছে এবং সেটারই এখন নানা রকমভাবে আমরা তার যে দুঃসময় দুঃশাসন সেগুলি আমরা এখন দেখতে পাচ্ছি। এই সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগে একজনকে সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার অন্য একজন সেই দায়িত্ব গ্রহণ করলেন। এই বিষয়টা নিয়ে আপনাদের বিশ্লেষণ বা আপনি এটাকে কীভাবে দেখেন? এটা অনেকের কাছেই প্রশ্ন, আমাদের কাছেও প্রশ্ন।
ডক্টর স্বাধীন মালিক সাহেবকে সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান করা হয়েছিল এবং এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছিল, উনি একজন সংবিধান বিশেষজ্ঞ হিসাবে। তার কয়দিন পরে আমরা জানতে পারলাম পত্রিকান্তরে যে প্রফেসর আলী রিয়াজ সাহেব, যিনি আমেরিকাতে বসবাস করেন আর কি, তো ওনাকে এই সংবিধান সংস্কার কমিশন প্রদান করা হয়েছে। এখানে একটা বিষয় ইন্টারেস্টিং যে উনি তার কদিন আগে একটা সেমিনার করেছিলেন, সম্ভবত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে একটা সংস্থা। ওখানে ওনার কিছু মতামত উনি অলরেডি জাতির সামনে উপস্থাপন করেছেন। যেমন উনি খুব সম্ভবত বলেছেন যে প্রথম ভাগ সংবিধানের 1/3 অফ দি কনস্টিটিউশন রিরাইট করতে হবে, এবং উনি একটা আইডিয়া, আমি যদি ভুল না করে থাকি, আইডিয়া দিয়েছেন, জি দিয়েছিলেন যে এখানে এটাকে কি বলে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টাইপ কিছু একটা করতে হবে, তাদের মধ্য দিয়ে কনস্টিটিউশন পুনরায় রিরাইট করে তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এইরকম কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। তো এটা তো উনি একটা ওনার আইডিয়া এক্সপোজড করে দেওয়ার পরে তিনি স্বাধীনভাবে জনগণের কথা শুনে বা সব স্টেক হোল্ডারদের কথা শুনে ওনার প্রিকনসিভড আইডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে নির্মোহভাবে কীভাবে রিকমেন্ডেশনসগুলো দিবেন সেটা আমার তো একটু প্রশ্ন থেকে যায় আমাদের। তো এখন সংবিধান অনুসারে, সংবিধান মেনেই এই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ তিনি পড়াতে পারবেন কিনা। এটা কনস্টিটিউশনের আছে, প্রভিশনস আছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ মতামত সহ রাষ্ট্রপতিকে বলেছেন যে হ্যাঁ আপনি ওথ পড়াতে পারবেন। তারপরে উনি ওথ পড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দ্যাট মিনস আমরা সাংবিধানিক সমস্ত প্রসিডিউর মেনেই এই পর্যন্ত এসেছি। এখন যদি মাঝখানে কেউ গণপরিষদের কথা বলে এবং কেউ কনস্টিটিউশন রিরাইটের কথা বলে এবং সংবিধানকে সংশোধনের জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সংসদ নির্বাচন, সেটাকে বিলম্বিত করার কোনো প্রক্রিয়ার মধ্যে যায়, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্ন আসেই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই সরকারের প্রধানতম কাজ কি হওয়া উচিত। এই দেশের মানুষ যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায়। গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না বলেই এই ম্যান্ডেটবিহীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণবিপ্লব হয়েছে। একই কথা 70-এর নির্বাচনের পরে আপনি বলতে পারেন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অস্বীকৃত জানানোর কারণেই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। তো সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া আমাদের জন্য জরুরি যত দ্রুত সম্ভব। তবে হ্যাঁ, প্রশ্ন থেকে যায় যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি, একটা গণবিপ্লব, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার সেগুলো না করেই কি আমরা নির্বাচনে যাব? আমরা তা বলছি না। প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারগুলো নির্বাচনমুখী হতে হবে। যেমন নির্বাচন কমিশনের আমূল সংস্কার, প্রশাসনিক পুলিশ বিভাগের এবং জুডিশিয়ারির প্রয়োজনীয় সংস্কার করার পরে একটি নির্বাচনের জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার, যেটা পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আপনি নির্বাচন যান এবং সেই লক্ষ্যে তার আগেই এই সরকারের উচিত নির্বাচনে একটা রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করা, উপস্থাপন করা। আপনি দেখবেন যে ইতিমধ্যে 40-45 দিন পার হয়েছে এই সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে কমিশনগুলো উনি ঘোষণা করেছেন সেই কমিশনগুলোর পূর্ণাঙ্গ গঠন হতে এই মাসটা লাগবে এবং তিনি আশা করেছেন যে অক্টোবরের 1 তারিখ থেকে কাজ শুরু করতে পারবেন সেই সংস্কার কমিশনগুলো এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন দিতে পারবেন। ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে ওনার সাথে তাদের, এবং ওনারা বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে তারা এই রিকমেন্ডেশনসগুলো, তাদের সুপারিশমালাগুলো প্রণয়ন করতে পারবেন। তারপরে 1 মাস তিনি সময় একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে, স্টেক হোল্ডারদের সাথে, বিশিষ্টজনদের সাথে, পত্রিকা সম্পাদকদের সাথে
মোটামুটি জনগণের সামনে এগুলো উপস্থাপন করে এই আইডিয়াসগুলো, এই রিকমেন্ডেশনসগুলো কিভাবে কোন প্রক্রিয়ায় গ্রহণযোগ্য করা যায় এবং এই আইডিয়াসগুলো, এই রিকমেন্ডেশনসগুলো কতটা গ্রহণযোগ্য, এটার একটা ফরমেশন করবেন এবং সেই রিকমেন্ডেশনসগুলো ফাইনাল করার পরে বাস্তবায়নে হাত দিবেন। তাহলে ইতিমধ্যে যে আপনি যদি সময়টা ক্যালকুলেট করেন তাহলে 6 মান্থস গেল। তা আমাদের পরামর্শ হচ্ছে এই 6 মান্থ সময়ের ভিতরে আমরা ঠিক আছে রিকমেন্ডেশনসগুলো আমরা ফাইনালাইজ করে এগোতে পারি, কিন্তু স্যামলটেনিয়াসলি একই সাথে যদি আমরা একটা নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাই, জনগণ যদি দেখতে পায় যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার একটা আনুমানিক সময় কোন সময় হবে, তাহলে কি এটা খুব বেশি আশা করা হয়? এটা তো ন্যায্য। এবং তারপরে রিকমেন্ডেশন যেগুলো আপনাকে আমরা বলি, কিছু সংস্কার আছে এই সরকার ইনিশিয়েট করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। কিছু সংস্কার আছে এই সরকার শেষ করতে পারবে, আর কিছু সংস্কার আছে যেমন সংবিধান সংশোধনের সুপারিশমালা, এটা তো একটা নির্বাচিত সংসদের কাজ, এটা রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচিত সংসদ সেই সংবিধান সংশোধনী কাজগুলো করবেন। তবে হ্যাঁ, পলিটিক্যাল পার্টিসগুলোর যাতে নির্বাচনী অঙ্গীকার থাকে, জাতির সামনে প্রতিশ্রুতি থাকে, যে গৃহীত সুপারিশমালাগুলো সংবিধানের আমরা অবশ্যই গ্রহণ করব যদি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টিসকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো অথবা জাতির সামনে অঙ্গীকার করতে হবে, এটা হতে পারে। কিন্তু সংবিধান সংশোধনের কাজ তো একটি অনির্বাচিত সরকার করতে পারে না। সেই জন্য আমাদের প্রায়োরিটি হবে যে একটা নির্বাচনের রোডম্যাপ যদি এই সংস্কারের সুপারিশমালাগুলো প্রণীত হওয়ার সাথে সাথে একই সময়ে যদি জনগণের সামনে উপস্থাপিত হয় তাহলে এটা সবচেয়ে ভালো। জি, নিশ্চয়ই আমরা এই আলোচনা নিয়ে আবারও ফিরবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, এবং একটা নির্বাচনী রোডম্যাপের প্রত্যাশা করেছেন এবং জনগণের হাতে, জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যত তাড়াতাড়ি হস্তান্তর করা যায় ততই কিন্তু মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে এই প্রত্যাশা করেছেন তিনি। আমরা এই পর্যায়ে আবার একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও একই অতিথি নিয়ে আমরা একই আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। তার কাছ থেকে আমরা শুনছিলাম যে বিগত ফ্যাসিস্ট সরকারের নানা রকম যে অন্যায় অত্যাচার সহ ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান তিনি, এবং বিশেষ করে বিএনপি কীভাবে দেখতে চান। এবং সেখানে একটা কথা মোটা দাগে এসছে, আমরা যেটা দেখেছি যে একটা নির্বাচনী রোডম্যাপের প্রত্যাশা আপনি করেছেন, এবং 31 দফার মধ্যে কিন্তু আমি আপনাকে একটু থামিয়ে দিয়েছিলাম। একটা মিডিয়া কমিশন হবার কথাও কিন্তু প্রস্তাবে আছে, কিন্তু সেটি এখনও হয়নি। আমরা দেখেছি গণমাধ্যমগুলোও কিন্তু এই বিগত সরকারের সময় তারা যে সংবাদ পরিবেশন সেক্ষেত্রেও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। তো এই সব মিলিয়ে আপনি আপনার মোটা দাগে এই আমরা যে সংস্কারের কাজগুলোর কথা বলছি, 31 দফার কথা বলছি, আপনার বিশ্লেষণ কীভাবে করবেন আপনি? আমরা 31 দফার মধ্যে মিডিয়া সংস্কার কমিশন, আইন কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন এবং অনেক ক্ষেত্রে আমরা আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাব করেছি। তার মধ্যে মিডিয়া সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা স্বীকার করুন বা না করুন, এই দেশের মিডিয়াগুলো বিগত ফেসিবাদকে টিকিয়ে রাখার পক্ষে কাজ করেছে, কোনো না কোনো কারণে করেছে, হয় ভয়ে করেছে বা লোভে করেছে, যেভাবে হোক করেছে। মিডিয়ার দায় কিন্তু কেউ আপনারা স্বীকার করতে পারবেন না। যেখানে রাইট টু অ্যাসোসিয়েশন আমাদের বলে যে রাইট টু স্পিচ অ্যান্ড রাইট টু অ্যাসোসিয়েশন, যেগুলো সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, এগুলোকে প্রোটেক্ট করে কে? এগুলোর জন্য উচ্চকণ্ঠ করবে কে? মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। সেই জায়গায় যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ফেসিবাদের দালালি করতে শুরু করে, তখন তো সেই দেশে কখনো গণতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে না। এই ভূমিকাটা মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট অফ দি কান্ট্রি। তা এখন সেই মিডিয়ার ভূমিকাটা আমি বিগত একটা জনসভাতেও বলেছিলাম যে মিডিয়া যেন মালিকের সেবা না করে বিবেকের কর্তৃত্ব মেনে নেয়, জনগণের সেবা করে। এখন তো আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তো মিডিয়াকেও আমরা এখন স্বাধীন হওয়ার জন্য। আপনি কি স্বাধীন হবার পরে কোথাও দেখেছেন যে মিডিয়া তার মালিকের নয়,
জনগণের কথা বলছেন, বলতে পারছে না, এটা কি দেখেছেন কোথাও? জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করছে, এখনো সব মিডিয়া পূর্ণাঙ্গ বলে খুলে কথা বলছে না। তা আমরা আশা করব যে এই ধারা যেন অব্যাহত থাকে, জনগণের পক্ষে বিবেকের চাকরি যেন করে, মালিকের চাকরি না করে। তা আমরা আশা করব যে মিডিয়া যেখানে স্ট্রং হবে, ডেমোক্রেসি সেখানে স্ট্রং হবে। এটা পৃথিবীব্যাপী কথা, যে ফ্রিডম অফ কি বলে যেন এটাকে, স্পিচ বা মিডিয়া যেটাই বলি না, ওইটাকে বলে যে ফ্রিডম অফ প্রেস, যেটা পৃথিবী বলা হয়, এটা যেখানে এনশিওর্ড, সেই জায়গায় ডেমোক্রেসির কোনো ভয় থাকে না। এটা তো মিস্টার সালাউদ্দিন খুবই সত্যি কথা। মানুষ যখন চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার পায় না, এমপির কাছে বিচার পায় না, আদালতে শেষ পর্যন্ত বিচার পায় না, তখন তো মিডিয়া তার পাশে এসে দাঁড়ায়। মিডিয়া তার শেষ ভরসা এবং আশ্রয়স্থল হয়ে থাকে। এবং আমরা এটাও দেখেছি যে মিডিয়ার কল্যাণে কিন্তু অনেক জেলে বিচারহীন উন্নত বিশ্বে ফ্রিডম অফ প্রেস কিন্তু টপ অফ দি লিস্ট থাকে সেই দেশের ডেমোক্রেসির মধ্যে। এবং হিউম্যান রাইটস, ফ্রিডম অফ প্রেস, এই দুইটাকে তারা খুব দে আর ভেরি ক্লোজার টু দেয়ার হার্ট। জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে ক্ষমতা আনে, আপনারা কি এই ফ্রিডম অফ প্রেস বা মানবাধিকারের কথা বলছেন, সে জায়গায় কি আপনারা নিশ্চিত করতে পারবেন? আমরা এই ৩১ দফা জাতির সামনে অনেক আগেই প্লেস করেছি, যদি জনগণ আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা এই অঙ্গীকারগুলো বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এই প্রতিশ্রুতিগুলো জাতির কাছে আছে। তখন আপনারা কথা বলবেন, যাতে আমরা স্বৈরাচারী হয়ে না উঠি, যাতে আমরা আমাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমাদের কমিটমেন্ট যেন থাকে। আমাদের দেশে হয় কি, অর্থনৈতিক সমস্যার কারণে অগ্রাধিকার সবসময় পাল্টে যায়। তো সেই জায়গাটায় আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদেরকে একটি যদি স্ট্রং ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আমরা না করতে পারি, তাহলে এই যে হয়েছে আপনার অর্থনৈতিক লুটপাট, ব্যাংকিং লুটপাট এবং ফিনান্সিয়াল সেক্টরের একটা হরিলুট হয়েছে, অলিগার্কের সৃষ্টি হয়েছে, সেই সংস্কৃতি আবার চালু হবে। তো সুতরাং মিডিয়াকেই তো এই ইয়েটা পাহারাটা দিতে হবে, যাতে ওয়াচডগের মতো কাজ করে মিডিয়া থাকতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সম্পদ পাচার না হয়ে যায়, অর্থনৈতিক সিস্টেম, মনিটারি সিস্টেম, ক্যাপিটাল মার্কেট সিস্টেম যাতে স্ট্রং থাকে, এবং একটা দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান যখন উন্নত হবে, তখন মানুষের মধ্যে সচেতনতা, গণতান্ত্রিক বা শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অনুরাগ সব কিছুই বাড়বে। মূল কথা হলো একটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট যাতে ডেমোক্রেটিক্যালি বাংলাদেশে রুল করে এবং রুল অফ ল যাতে থাকে, সেটা এনশিওর করা। তো সেক্ষেত্রে যেমন আমরা দেখেছি বিগত সময় বেশ কয়েকটি মিডিয়া, আমরা দিগন্ত টেলিভিশন বলি, ইসলামিক টেলিভিশন বলি, আমার দেশ বলি, সেগুলি বন্ধ করা হয়েছে। এবং আমরা যদি বলি নির্মমভাবে, একটা সময় কিন্তু আপনাদের সময় কিন্তু একটি গণমাধ্যমকেও কিন্তু বন্ধ করার অভিযোগ রয়েছে। তো সে অবস্থায় ভবিষ্যতে কি গণমাধ্যম কি এই ধরনের সংখ্যায় থাকবে কিনা? তারা নির্ভুল কোনো সংবাদ পরিবেশন করলে তাদের মধ্যে, আমি স্বীকার করব না, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি জি, যে আমরা বিগত সময়ে সরকার পরিচালনার সময় কিছু কিছু ভুল ত্রুটি যে আমাদের হয় নাই, সেটা ঠিক নয়, আমরা ভুল স্বীকার করতে রাজি। তবে আপনি বিগত সময়ে আপনি বললেন যে আমার দেশ পত্রিকা বন্ধ হওয়ার পরে বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলো কি কোনো প্রতিবাদ করেছে? না। আমি নাম উল্লেখ করে বলতে চাই না, বলতে চাইলে কিন্তু বলতে পারবো। জি জি, কেউ প্রতিবাদ করে নেই। যে মিডিয়া হাউসগুলো বন্ধ হয়েছে, নয়া দিগন্ত থেকে শুরু করে, বলেছে এরা একটি মানে ইসলামী ভাবধারার, পাকিস্তানি ভাবধারার মিডিয়া, বলে নাই। আমার দেশ সম্পাদক শ্রদ্ধেয় জনাব মাহমুদুর রহমান, তার পক্ষে কি কোনো সম্পাদক দাঁড়িয়েছে? আজকে যদি অন্য কোনো সম্পাদকের সেই অবস্থা হয়, তাহলে কি আমরা আহ্বান করবো না যে বাকি সম্পাদকদের তার পক্ষে দাঁড়াতে হবে, তার রাইটের পক্ষে দাঁড়াতে হবে? দাঁড়ায়নি তো। আমি যদি এখন সেই সংবাদপত্র এবং সেই মিডিয়াগুলোর কথা বলি, সেই সম্পাদকদের কথা বলি, এটা উচিত হবে না আমার, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সুতরাং মিডিয়া যখন মিডিয়ার বিপরীতে দাঁড়ায়, কাক যখন কাকের মাংস খায়, তখন সেখানে আর মিডিয়ার স্বাধীনতা থাকে না। তাই তো হয়েছে এই দেশে। এবং এখনো পর্যন্ত কিছু কিছু মিডিয়া আমি মনে করি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কাজে ব্যস্ত আছে। আমি তাদের আহ্বান জানাবো, দেশের প্রায়োরিটি হচ্ছে আমাদের ফেসিবাদী ব্যবস্থার চিরতরের জন্য আমরা কবর দেয়া, একটি বৈষম্যহীন
ডেমোক্রেটিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা যেন কাজ করি, আমাদের প্রায়োরিটি অগ্রাধিকার যেন আমরা ফিক্স করি। এবং আমাদের এই যে সুযোগ আমাদের শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে একটি কার্যকর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণ করি। এখানে মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি। যে আমরা একেবারেই আলোচনার শেষে আছি, সেই শেষের আগে বলতে চাই সেটি হচ্ছে যে আসলে মুক্তির আন্দোলন হয়তো শেষ হয়েছে, মুক্তিকে আমরা পেয়েছি কিনা সেটা কিন্তু আমরা জানি না। এবং এই মুক্তি পেতে গেলে আপনি যেটা বলছেন, আমাদের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হত্যার বিচার, প্রশাসনিক কাঠামোকে সংস্কার করা, এবং আজকে যারা রাষ্ট্র কাঠামোর মধ্যে বসে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেগুলিকে সংস্কার করার ছাড়া কিন্তু আমরা এই মুক্তির আন্দোলন শেষ হলো মুক্তি কিন্তু আমাদের হয়তো মিলবে না। সেটি কিন্তু একেবারেই উপযুক্ত বক্তব্য এবং তথ্য। এবং সে কারণে আমরা এটাকে আশাবাদ করতে পারি যে বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে তারা পতন ঘটিয়েছে, ভবিষ্যতেও কিন্তু তারা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে একসাথে কাজ করবে। অবশ্যই জাতীয় যে কোনো সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন। গণতান্ত্রিক শক্তিসমূহের, সকল রাজনৈতিক দলসমূহের, সামাজিক শক্তিসমূহের, সংগঠনসমূহের, সাংস্কৃতিক শক্তিসমূহের, সংগঠনসমূহের অবশ্যই ঐক্য দরকার। এবং সেটা হয়েছিল বলেই ফেসিবাদের পতন হয়েছে। এখন ফেসিবাদ মুক্ত হয়েছি আমরা, কিন্তু গণতন্ত্র এখনো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। আমি দেখতে পাচ্ছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, এগুলো আমরা লক্ষ্য করছি। আশা করি তারা কখনোই সফল হবে না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করে যাতে আমরা একটা গণতান্ত্রিক পথযাত্রায় শিগগির ফিরতে পারি সেই ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই। একেবারে শেষ 30 সেকেন্ডে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ বিশ্লেষণ আছে কিনা, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দূরদর্শী, দেশের নানা রকম বিষয় পর্যবেক্ষণ করছেন, মন্তব্য বক্তব্য দিচ্ছেন, তার পক্ষ থেকে বা আপনার দলের পক্ষ থেকে বিশেষ কোনো মন্তব্য আপনার আছে কিনা? দল, জনগণ এবং দেশবাসীর সকলের পক্ষ থেকে আমি আমার একটি আহ্বান রাখতে চাই। বিগত ফেসিবাদের জনক শেখ হাসিনা এবং তার দোসরদের, যারা ফেসিবাদকে টিকিয়ে রাখতে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনও বসে আছে এবং যারা গুম খুন হত্যাকাণ্ড এবং গণহত্যার জন্য দায়ী, তাদের প্রকৃত এবং সুষ্ঠু বিচার এবং সাজা নিশ্চিত করার মধ্য দিয়ে এই জাতিকে এই বার্তা দিতে হবে যে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি, যাতে ভবিষ্যতে কোনোদিন এই দেশে কোনো রকমের ফেসিবাদের জন্ম না হয়, স্বৈর শাসকের জন্ম না হয়, কোনো দিন যাতে আমাদেরকে গণহত্যার মতো কোনো দৃশ্য না দেখতে হয়, কোনো দিন যাতে গণতন্ত্রের জন্য আমাদের কোনো সন্তানকে রক্ত দিতে না হয়। সেই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সোচ্চার থাকি। আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা বিএনপি নেতা জনাব সালাউদ্দিন সাহেবের কাছ থেকে তার নির্মম বক্তব্যগুলি শুনলেন এবং দীর্ঘদিন পর তিনি জানাবার চেষ্টা করলেন যে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের মতাদর্শ নিয়ে তারা এগিয়ে যাবেন। তবে একটা কথা তিনি সঠিক বলেছেন, আমিও কিন্তু একই সাথে সহমত পোষণ করছি। আমরা স্বৈরাচারের পতনের মাধ্যমে মুক্তি পেলেও কিন্তু মুক্তির আন্দোলন কিন্তু আমাদের এখনও শেষ হয়নি। আমাদের সেদিনই মুক্তির আন্দোলন শেষ হবে, সেদিনই আমরা নিজেদেরকে মুক্ত বলে মনে করতে পারবো। যতদিন পর্যন্ত এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের জুডিশিয়ারি যে দুষ্কর্মগুলো ঘটেছে, আমাদের যে প্রশাসনিক যে অবকাঠামোগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক করে নিয়ে না আসতে পারবো, রাষ্ট্র সংস্কার করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না। তবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকলেরই, আমার এবং যারা রাজনৈতিক দল রয়েছে সকলের একটা প্রত্যাশা যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জনগণকে একটা আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশিত করা যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে আরও একটু বেশি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আন্তরিকতা বাড়বে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, যারা আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে, বিশেষ করে আজকের প্রিয় অতিথি, আমার প্রিয় ব্যক্তিত্ব, যাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম, ডান ডাবলের রাজনীতি, আমার সেই লেখাটার কথা এখনও মনে আছে। জনাব সালাউদ্দিন সাহেবকে যখন ডান্ডা বেড়ি পুড়িয়ে কারাগারে নেওয়া হয়েছিল, সেই সময়কার কথা আমার মনে আছে। সে তরুণ ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনুল্লাহ ছাত্রনেতা, জাতীয় রাজনীতিবিদ। আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আপনি আমাদের এখানে এসে দর্শক শ্রোতাদেরকে আপনার নির্মম বক্তব্যগুলি প্রদান করবার জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।